নেক্সট জি বুককিপিংয়ে আপনাকে স্বাগতম। আমরা এর আগের ক্লাসে দেখিয়েছিলাম ইনভয়েস তৈরি, ফরেন ইনভয়েস, ফরেন বিল। তাহলে ইনভয়েস বিল আমাদের সবগুলো আগের ক্লাসে আমরা শেষ করেছি। আজ আমরা দেখব ব্যাংক প্যানেলে কিভাবে ব্যাংক ট্রানজ্যাকশনগুলো আপনার ইম্পোর্ট করা যায় বা এখান থেকে কিভাবে ক্যাটাগরাইজ করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। আমরা ডিসক্রিপশন বক্সে আপনাদের একটা এরকম ফোল্ডার দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন ব্যাংক নামে। এখান থেকে 5টা ব্যাংকের ট্রানজ্যাকশনগুলো দেওয়া থাকবে, সেটা আপনারা দেখবেন। আমরা একটা ফাইল খুলি। এরকমই দেখেন আছে, প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবে আছে। প্রথমটা ডেট, মেমো বা ডেসক্রিপশন, কারেন্সি, কোন কারেন্সির, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। এখানে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশনের বিভিন্ন ক্যাটাগরিভাবে দেওয়া আছে, বিভিন্ন রকমের, যাতে আপনাদের সব রকম যেরকমই পান সেরকম যাতে আপলোড করতে পারেন। তো এক্সেল আপনার ব্যাংক এখানে কুইক বুকে আপলোড করা যায় না, এর জন্য ফাইলটাকে সিএসভি করে নিতে হয়। আমরা ব্যাংকে যদি যাই তাহলে দেখবেন এই ব্যাংক ট্রানজিশন যদি আমরা যাই, এখানে দেখেন ব্যাংক কানেক্ট করা যায়, রিসিভ পেমেন্টের ট্রানজিশন অ্যাড করা যায়, সি হাউ টু ইউর বিজনেস ইজ ডুইং, কীভাবে বিজনেস হচ্ছে সেটা হচ্ছে, সেখানে একটা আছে অপশন ব্যাংক ট্রানজ্যাকশন আপলোড করা যায়। তাহলে আমরা এখানে ব্যাংক ট্রানজ্যাকশনগুলো আপলোড করব। আমাদের যেহেতু এখানে আপনার ক্লায়েন্ট অনেক সময় তার অনলাইনের ইসের মাধ্যমে এটা কানেক্ট করে থাকে, কিন্তু আমরা এখানে কানেক্ট করব না, আমরা এখানে আপলোড করব। তাহলে আমরা এক্সেল ফাইলটাকে, আমাদের এখানে যেহেতু এক্সেল ফাইল আপলোড হয় না, সেহেতু আমরা এটাকে সিএসভি করে নিব। আসেন সিএসভি করে নিই। সিএসভি করার জন্য ফাইলটাকে খুলে ফাইল অপশন থেকে এখান থেকে লিখবে, দেখবেন সেভ অ্যাজ। সেভ অ্যাজ থেকে আপনি এটাকে সেভ করবেন যেই ফোল্ডারে সেভ করতে চান। আমি আমার ডেস্কটপে যেখানে আছে ফাইলটা সেখানেই সেভ করব। এখানে এসে যে সেভ অ্যাজ টাইপ, এখানে এক্সেল দেওয়া আছে, এটাকে আমরা এই যে কমা ডিলিমিটেড যেটা, সেটাই দেখা যায়, কমা ডিলিমিটেড, এখানে স্টার্ট দিয়ে সিএসভি দেওয়া আছে সেটা করব। ওকে, তাহলে আমরা এটা সিএসভি ফরম্যাটে নিয়ে এটা সেভ করে নিলাম। ওকে, আসার পরে এখানে নো দিয়ে দিব। ফাইল অলরেডি সেভ হয়ে গেছে, দেখেন এখানে আপনি ক্যান্সেল দিলে হবে। তাহলে আমরা সবগুলো ফাইলগুলোকে আমরা আগে সিএসভি করে নিই। আমাদের বার্কলেস হয়ে গেছে, এইচএসবিসিটা করি। এইচএসবিসিটাও আমরা সিএসভি করে নিই। সেভ অ্যাজে গিয়ে যেখানে আমরা রাখতে চাই সেখানে ফাইলটার লোকেশন দেখিয়ে দিলাম, এখানে রাখতে চাই, এখানে কমা ডিলিমিটেড এটা করে দিলাম, সেভ দিয়ে দিলাম, নো, ক্যান্সেল। আর একটা ফাইল আছে, আরও দুটো আছে, দুটো আমরা করে নিই। আমরা শুধু ওয়াইসটাকে আপলোড করব না, ওয়াইসটাকে অন্য ট্রিটমেন্ট হবে, সেটা আপনাদের দেখাবো। ওয়াইস বাদে 4টা ব্যাংককে আমরা আপলোড করব। সেভ অ্যাজ দিস পিসি, ওকে, সেভ, নো, ক্যান্সেল। আরও একটা আছে, সেটা হচ্ছে টাইডটাকেও আমরা এখানে সেভ করে নিব। চারটা ফাইলই আমাদের সিএসভি করা হয়ে গিয়েছে। এখন আমরা চারোটাকেই একে একে আপলোড করব। তাহলে চলেন কুইকবুকে চলে যাই। আমরা যেহেতু ব্যাংকের সাথে কানেক্ট করতে পারছি না, আমাদের এখানে পাসওয়ার্ড লাগবে, আইডি নাম্বার অনেক কিছু লাগে। তো আপনারাও জানেন যে মোবাইল থেকে যেমন ইন্টারনেট ব্যাংকিং যেটাকে আমরা বলি, মোবাইল থেকে করা যায়, ট্রান্সফার সব কিছুই করা যায়, তেমনি এটা আপনি আপনার অ্যাকাউন্টের সাথেও কানেক্ট করতে পারেন। তো আমরা কানেক্ট যেহেতু করবো না, আমরা আপলোড করি। সিলেক্ট ফাইল, এখানে দেখেন বলেছিলাম যে কি ফরম্যাটে আপলোড করা যায়, যে সিএসভি, কিউএফএক্স, কিউভিও, এই ধরনের সব ফরম্যাটে করা যায়। তাহলে সিএসভিটা ভালো, ইজিলি করা যায় সিএসভিটা। ওকে, আমরা ডেস্কটপে হয়েছে ব্যাংক, আমরা বার্কলেসটা করি। প্রথমে বার্কলেস ওপেন করে দিলাম, চলে এসেছে ডান সাইডে কর্নারের নিচে কন্টিনিউ সিলেক্ট করলাম। আমরা বার্কলেসটাকে দেখিয়ে দিই ব্যাংক, এই যে বার্কলেস, কন্টিনিউ। এখন আমাদের বলছে সেট আপগুলো করে দিতে হবে, সেই কোন লাইন ওরতে কী আছে সেটা বলে দিতে হবে। ইন দ্য ফার্স্ট রো ইন ইউর ফাইল অ্যাজ এ হিডার, আমাদের
বার্কলেস যেটা সেটা আমি একটু খুলে দেখি। এটা বার্কলেস। আমাদের প্রথম রোটা কি হিডার ছিল, এখানে সে বলছে হিডার। ওকে, হিডার। যদি অন্য কিছু থাকে আপনি অন্য কিছু দেখাতে পারেন, যদি হিডার না থাকে তাহলে নো দিতে পারেন, যে আপনি উপরে কিছু লেখেন নাই ডেট টাইম যেগুলো, তাহলে সেই সময় নো দিবেন। যেহেতু আমাদের এখানে ডেট ডিসক্রিপশন লেখা আছে হিডার, এই জন্য আমরা প্রথমটা হিডার বলে দিলাম। হাউ মেনি কলামস শো অ্যামাউন্ট, কলামস কয়টা লাইনে আছে আমাদের কলামস কয়টা লাইন আছে, দুইটা লাইনে, একটা লাইন একটা লাইন। ব্যালেন্সটা আমরা নিব না, কারণ আমরা ব্যালেন্স দিব না, ব্যালেন্স সফটওয়্যার করবে। সফটওয়্যার সাথে আমরা মিলাবো যে আমরা সঠিকভাবে আপলোড করলাম কিনা, সব ঠিক আছে কিনা, আমাদের রিকনসাইলের সময় এটা লাগবে, এই জন্য ব্যালেন্সটা এখানে রাখা। কিন্তু ব্যালেন্সটা আমরা আপলোড করব না, আমাদের তাহলে দুইটা কলামে আছে, তাহলে আমরা এটা 2 কলামস। আপনি এখান থেকে যদি 1 কলাম হয় 1 কলামও সিলেক্ট করতে পারবেন। এবার বলতে হোয়াটস দ্য ডেট ফরম্যাট ইউজড ইন ইউর ফাইল, ফাইলে ডেটটা কোন ফরম্যাটে আছে, কি ফরম্যাটে আছে আমরা এখানে দেখি। আচ্ছা, প্রথমে ডে, মান্থ অ্যান্ড ইয়ার। তাহলে ডে, মান্থ, ইয়ার কীভাবে স্ল্যাশ দেওয়া আছে, তাহলে আমরা সেই ফরম্যাটটা এখানে ড্রপডাউন ক্লিক করে দেখাই দিব। এই যে ডে, মান্থ, ইয়ার এই ফরম্যাটটা আছে, এটা সিলেক্ট করে দিলাম। ওকে, ম্যাপিং, এটাকে বলা হয় আপনার ম্যাপিং। ওকে, স্টেপ 2 স্টেপ 1 আমাদের হয়ে গেছে। সিলেক্ট দ্য ফিল্ড দ্যাট করসপন্ডেড টু ইউর ফাইল, ফাইলের করসপন্ডেড কোনটা, কি কলামে, কোন, আপনি কলম তো বললাম দুইটা, কোন কলামে কি আছে এই কলামগুলো আমাদের এখন দেখা দিতে হবে। প্রথম কলামে কি আমাদের ডেট আছে, আমাদের ডেট আছে এই যে প্রথম কলামে। ওকে, তাহলে ডেট। ডেসক্রিপশন পরের কলামটা ছিল, সেটা কি লেখা ছিল, ব্যাংক মেমো হিসেবে লেখা আছে আমাদের। এই যে ব্যাংক মেমো যেটা লেখা আছে সেটা ডেসক্রিপশন আমরা নিয়ে নিলাম। আচ্ছা, মানি রিসিভ, মানি রিসিভ কি, ব্যাংকে মানি রিসিভ কোনটা হয়, ক্রেডিট হলে ব্যাংকে মানি রিসিভ হয়, ডেবিট মানে হচ্ছে ব্যাংকের থেকে টাকা খরচ হয়। তাহলে আমরা ক্রেডিট যেটা সেটা রিসিভ, আর ডেবিট যেটা সেটা স্পেন্ট। ওকে, চেক নাম্বার আমাদের নাই, এটা লাগবেও না কখনো আমাদের, অনেক সময় স্টেটমেন্টে থাকে দেখেন চেক নাম্বার দেয়া, আমাদের ওটা লাগে না, যার কারণে আমরা ওটা করিও না। কন্টিনিউ। দেখেন এখানে ডেট ফরম্যাট নিচ্ছে না, তার মানে কি ডেটটা ফরম্যাটিং করা নাই, যার কারণে সে নিতে পারছে না, ডেটটা এই যে পড়তে পারছে না। দেখেন, ঠিক আছে, এখানে ডেটটা ফরম্যাটিং করা নাই। আমরা যদি এখানে ডেটটাকে ফরম্যাটিং করি দেখি আছে কি না, আমরা ডেট ফরম্যাটিং ভুল দিয়েছি। এটা আছে প্রথমে মান্থ, তারপরে ডে, তারপরে ইয়ার, এই জন্য সে পড়তে পারছে না। দেখেন এখানে 28 আসলে আমরা যখন মান্থ দিয়েছি তখন 28 মাস তো হয় না, 17 মাস তো হয় না, তাই না, 29 মাস এটা তো হয় না, তাহলে আমাদের মান্থ প্রথমে আছে। তাহলে আমাদের আবার ব্যাকে গিয়ে এটা ঠিক করে দিয়ে আসতে হবে। তাহলে আমরা ব্যাকে যেতে পারি, এখান থেকে ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমরা আবার আপলোড করব। ওপেন, কন্টিনিউ, সিলেক্ট বার্কলেস, কন্টিনিউ, 2 কলামস। এখানে আছে আমাদের প্রথমে মান্থ, এই যে মান্থ, ডে, ইয়ার, এটা, তারপরে এটা হবে যে ব্যাংক মেমো, এটা ক্রেডিট ডেবিট, ঠিক আছে, কন্টিনিউ। এবার দেখেন সব ডেটগুলো সে পড়তে পারলো সবগুলো। এখন কথা হচ্ছে যে সবগুলো আমার ট্রানজ্যাকশন আছে কিনা সেটা দেখতে হবে আমাকে, যে সবগুলো আসলো কিনা। তাহলে কি করব আমরা, এখানে অলরেডি এখানে টিক চিহ্ন দেব, টিক চিহ্ন দিয়ে যখনই আমি কন্টিনিউ দিব তখন সে বলবে যে কতগুলো ট্রানজ্যাকশন সে পেলো। 17টা ট্রানজ্যাকশন, আমাদের ফাইলটাকে আমরা দেখে নেব যে 17টা ট্রানজ্যাকশন আছে কিনা। 18টা, তার মানে একটা আছে আমাদের হিডার, তার মানে 17টাই আমাদের আছে। তাহলে আমাদের ট্রানজ্যাকশন ইম্পোর্ট করা ঠিক হলো। আমরা ইয়েস দিব, ডান। দেখেন এর আগে কিন্তু এই যে যখন আমরা ব্যাংক প্লেনে এসেছি কিছু ছিল না, ঠিক আছে, ব্যাংক প্লেনে কিছুই ছিল না। এখন দেখেন একটা এরকম কার্ডের মতো এসেছে যেটাকে বলা হয় টাইলস, এটাকে বলি আমরা টাইলস। এখানে লেখা আছে বার্কলেস জিবিপি সেভিংস, অ্যাকাউন্ট নাম্বার কত, এটা হচ্ছে আমাদের লেজার নাম্বার যেটা সেটা, ঠিক আছে। অ্যাকাউন্টগুলো যে ফর রিভিউ প্যানেলে আপনার চলে আসছে 17টা। এটাতে কিন্তু এখন যে আমরা ট্রানজেকশনটা আপ করলাম, এতে কিন্তু আমাদের কুইক বুকের উপর কোনো ইমপ্রেশন হয় নাই, আমাদের কোনো এক্সপেন্ড হয় নাই, কোনো রিসিভ হয় না, কিছু হয় না। এটা তো জাস্ট খালি আমরা একটা পিডিএফ ফাইল যেটা আমাদের স্টেটমেন্টকে দেয় সেটাকে আমরা এক্সেল থেকে আমরা সিএসভি করে আপলোড করেছি, আর কিছু না। জাস্ট মনে করেন যে আপনি যখন ব্যাংকের থেকে পিডিএফ ফাইলটা নিয়ে এসে আপনি খাতায় যে প্রতিদিনের ট্রানজেকশনগুলো লিখেছেন সেই লেখানোটা জাস্ট মিলে নেন, পিডিএফ ফাইলটা আপনার হাতে। এই যে ফাইলটা আপলোড হলো ফর রিভিউতে আছে মানে
পিডিএফ ফাইলটা আপনার হাতে আছে, আপনি এখন আপনার বুকের সাথে দেখে দেখে মিলাবেন আর টিক চিহ্ন দিবেন, সেটাকে বলবো আমরা রিকনসাইল। তো সেই কাজটা আমরা পরে করব, আগে সব ব্যাংকগুলো আপলোড করে ফেলি আমরা। তাহলে আমরা এখন কোত্থেকে আপলোড করব, এই যে লিঙ্ক অ্যাকাউন্টের এখানে ড্রপ ডাউন বাটন আছে, এই যে আপলোড ফাইল, এখান থেকে আমরা পরবর্তীগুলো আপলোড করে ফেলব। তারপর আছে এইচএসবিসি, ওপেন। এইচএসবিসি কি ফরম্যাটে আছে, এইচএসবিসি আছে আপনার মান্থ, ডে, ইয়ার আর হচ্ছে ফুল স্টপ দেয়া, ডেসিমেল যেটাকে আমরা বলি। কন্টিনিউ, এইচএসবিসি কন্টিনিউ। এটা ক কলমে আছে আমাদের অ্যামাউন্টটা এটাও দুটো কলমে আছে, তাহলে আমরা এটাকে 2 কলাম করে দিব। আর এখানে আছে কি, এই যে মান্থ, ডে, ইয়ার, এই যে ডেসিমেল দেয়া এটা, ঠিক আছে। পয়েন্ট প্রথমটা তো আমাদের ডেট আমরা জানি, দ্বিতীয়টা আমাদের ডেসক্রিপশন সেটাও জানি, আমাদের যে ট্রানজেকশন ডিটেইলস যেটা সেটা। তাহলে রিসিভ হয়েছে কোনটায়, রিসিভ হয়েছে আমাদের এই যে ডিপোজিট, যেটা ব্যাংকে ডিপোজিট হয়েছে এটা হচ্ছে আমাদের রিসিভ, আর স্পেন্ড হয়েছে উইথড্রল, এই যে উইথড্রল। ওকে, কন্টিনিউ। সব ডেট সব ঠিকঠাক পড়েছে। কয়টা ট্রানজেকশন, কন্টিনিউ করলাম, 6টা ট্রানজেকশন। এখানে 7 নম্বর পর্যন্ত আছে, তার মানে 6টা ট্রানজেকশন, একটা হিডার। ওকে, ইয়েস, ডান। তারপরে আরেকটা আপলোড করি আমরা, লয়েডস, ওপেন করি, কন্টিনিউ। লয়েডস ব্যাংকটা দেখিয়ে দিই, লয়েডস, কন্টিনিউ। লয়েডসটা দেখি কি অবস্থায় আছে। লয়েডসে অ্যামাউন্ট আছে আপনার 1 লাইনে, দেখেন এখন এটা এতক্ষণ আমরা 2টা আপলোড করেছি 2 লাইন, এখন একটা 1 লাইনের আছে, এটাও আমরা করব। ওকে, এটা কি অবস্থানে আছে, এটা আছে, এটাও মান্থ, ডে, ইয়ার হিসাবে আছে, ঠিক আছে, স্ল্যাশ দিয়ে। তাহলে আমাদের কলামস এখানে অ্যামাউন্ট একটা হবে, আর হবে মান্থ, ডে, ইয়ার স্ল্যাশ দিয়ে, তাই তো, মান্থ, ডে, ইয়ার স্ল্যাশ দিয়ে। ওকে, তাহলে প্রথমটা আমাদের ডেট, দ্বিতীয়টা আমাদের যে নারেশন যেটা লেখা সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, আর 4 নম্বর কলামেরটা অ্যামাউন্ট অটোমেটিক নিয়ে নিয়েছে, ঠিক আছে। অনেক সময় বুঝতে পারে 5 নম্বরটা আমাদের ব্যালেন্স আমাদের লাগবে না, এআই দিয়ে অনেক সময় সে বুঝে ফেলে নিয়ে নেয়। কন্টিনিউ। আর সবগুলো ট্রানজেকশন আপ হয়ে গেছে। যদি আপনারা কখনো দেখেন ম্যাপিংয়ে ভুল হয়েছে, যে ডিপোজিট যেটা 2 কলামে ছিল আমরা আপলোড করার সময়, যে ডিপোজিটটা আমার উইথড্রল হয়ে গেছে, উইথড্রলটা ডিপোজিট, তখন কি করবেন, এখান দেখেন, এখান থেকে সিলেক্ট করার আগে যে রিভার্স অল, এটাকে টিক চিহ্ন দিয়ে আপনি কন্টিনিউ দিলে আপনার উইথড্রলগুলো ডিপোজিট হয়ে যাবে আর ডিপোজিটগুলো উইথড্রল হয়ে যাবে। মানে ভুল আপলোড করলেও এখান থেকে সংশোধনের একটা ব্যবস্থা আছে, সেটা এইখান থেকে, এরপরে গিয়ে করলে আর হবে না। ওকে, তাহলে আমরা এখানে সিলেক্ট ডেট করে নিলাম, সব সিলেক্ট করার পরে আমরা নিচে চলে গেলাম স্ক্রল করে, কন্টিনিউ, ইয়েস, ডান। 125টা দেখেছিলাম আমরা, আশা করি ঠিক আছে, তারপর দেখে নিই 126 মানে 125 ঠিক আছে। ওকে, আরও একটা ব্যাংক আছে, আপলোড, টাইড ব্যাংক, কন্টিনিউ। টাইড ব্যাংকটা দেখিয়ে দিই, কন্টিনিউ। টাইড ব্যাংকে কি অবস্থানে আছে একটু দেখি, এটাও মান্থ আগে আছে, ডে মাঝখানে, আর ইয়ার লাস্টে, ঠিক আছে। ওকে, তাহলে এটা অ্যামাউন্টও 1 লাইনে আছে, 1 লাইনে থাকলে কোনো ঝামেলা নেই, তাই না। এটা হচ্ছে মান্থ, ডে, ইয়ার, অ্যামাউন্ট, ট্রানজেকশন মেমো, অ্যামাউন্ট। ওকে, কন্টিনিউ। এখান থেকে সব অল সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ, ইয়েস। 99টা দেখি, 99টা এখানে আছে কিনা, হ্যাঁ 100 মানে একটা কম, 99টা আমাদের আছে। ওকে, চলেন আমাদের আপলোড করা শেষ,
সব ব্যাংক। আর ওয়াইজ যেটা আছে সেটা আমরা আপলোড করবো না, এটা অন্যভাবে আপনাদের দেখাবো। ঠিক আছে, আমরা এটাকে একটু বড় করে নিলাম। ওকে, যে জিনিসগুলো করব আমরা এটাকে ক্রস দিয়ে দিই। এখান থেকে সেটিংসে যে আমরা কি করব, এখানে দেখেন এটা যদি টিক দিয়ে দিই শো অ্যামাউন্ট ইন ওয়ান কলাম, তাহলে ট্রানজ্যাকশনগুলো একটা কলামে চলে আসবে। কোনটা ডিপোজিট আর কোনটা উইথড্রল এটা দেখতে গেলে সামনে সাইন চলে আসবে, মাইনাস আর প্লাসেরটা কিছু থাকবে না। তো সেটা থেকে আমাদের 2 কলাম থাকলে ভালো। তারপর এটা কি রিডেবল ডেট ফিল্ড, ডেট যদি এডিট করা যায় তাহলে কি ঝামেলা না? অবশ্যই ঝামেলা। শো ব্যাংক ডিটেলস, এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। ব্যাংক ডিটেলসটা যদি দেখা যায় তাহলে দেখেন আগে ছিল কি, যদি আমি উঠাই দিই দেখেন শুধু ইন্টেরিয়র, আর কিছু লেখা যাচ্ছে না। যখন আমি যদি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি তখন ভিতরে যা লেখা আছে ব্যাংক ডিটেলসের ডেসক্রিপশনে সবই দেখা যাচ্ছে। আর একটা জিনিস করব, এটাকে আমরা 300 করে নিব, যাতে যতগুলো মিনিমাম 300 ট্রানজিশন যাতে এক পেজে আসে, আমাদের বারে বারে যেন নেক্সট পেজ করা না লাগে। ঠিক আছে, ওকে হয়ে গেল। ওকে, আমরা একটু ডেসক্রিপশনটাকে একটু বড় করে নিই, যেহেতু ডেসক্রিপশনটা আমাদের লাগবে। ওকে, আচ্ছা এখানে কিছু একটু জানার বিষয় আছে। প্রথমটা হচ্ছে ডেট, ব্যাংক ডিটেলসটা বুঝলেন। পেইটা তো আমরা দেই না, পেইটা কোত্থেকে আসলো? পেইটা হচ্ছে সফটওয়্যার সাজেস্ট করে যেটা এটার সাথে মিলছে, বা এইটার পেমেন্ট হচ্ছে, বা এটা থেকে রিসিভ। এটা আমাদের কিন্তু চিন্তার বিষয় নয়, আপনারা এইটা দেখে কখনো কাজ করবেন না। ক্যাটাগরি আর ম্যাচ দেখেন, ও কিছু অটোমেটিক কিছু ক্যাটাগরি করে ফেলছে, দেখাচ্ছে ম্যাচিং, যেটার সাথে এটা ম্যাচিং আছে। আমরা এটা দেখেও কাজ করব না। এটা আছে ভিএটি, ভিএটি ব্যাংকের সাথে তো ভিএটি থাকে না, যার কারণে এখানে ভিএটি নাই। এটা স্পেন্ড, এটা রিসিভ। এখানে হচ্ছে অ্যাটাচমেন্ট, আপনি চাইলে ট্রানজেকশনের সাথে যদি কোনো অ্যাটাচমেন্ট দিতে চান দিতে পারেন। এটা হচ্ছে লাস্ট হচ্ছে অ্যাকশন, কী করতে চান সেগুলো এখানে লেখা থাকে। ওকে, আমরা যখন এখান থেকে একটা করে রিভিউ প্যানেল থেকে একটা দিব, একটা যে বললাম না টিক মার্ক দেওয়ার, টিক মার্ক যখন আমরা দিব তখন কি হবে, আমাদের এই ক্যাটাগরি প্যানেলে সেটা চলে আসবে। ক্যাটাগরি প্যানেল দেখেন এখন ফাঁকা, এখন সবগুলো ট্রানজেকশন কোথায় আছে? ফর রিভিউ প্যানেলে আছে। যদি আপনি এক ব্যাংকের জায়গায় আর এক ব্যাংক ট্রানজেকশন আপলোড করে ফেলেন তাহলে কি করবেন? তখন এইখানে এসে এই যে এইখানে ডেটের এখানে টিক চিহ্ন দিবেন, সব ফাইলগুলো সিলেক্ট হয়ে যাবে। এটাকে কি করবেন, এই যে এক্সক্লুড করে দিবেন, তাহলে এই ফাইলগুলো ধরে সব দেখেন ফর রিভিউ প্যানেল থেকে এক্সক্লুডে চলে গেল, মানে এখানে আর নাই। ঠিক আছে, আবার এক্সক্লুড থেকে যদি আমি আনতে চাই এখানে টিক দিয়ে আমি এটা আনডু করলে আমার রিভিউ প্যানেলে চলে আসবে। মানে এটা এক্সক্লুড করে আপনি আবার নতুন করে ওই প্যানেলে এখানে আবার আপলোড করতে পারবেন। ঠিক আছে, ওকে। এখানে দেখেন ও দেখাচ্ছে কি কারেন্ট ডেট থেকে দেখাচ্ছে, তাহলে কি আমাদের কারেন্ট ডেট মানে কি পেছনের মাস আগে চলে আসলো। আমাদের কাজ করছি আমরা জানুয়ারি মাস থেকে, তাই না, 6 মাসের। তাহলে ও জুন মাস লাস্ট ডেট আগে দেখাচ্ছে, তাহলে কি আমাদের শেষ থেকে কাজ করা ঠিক হবে? কোনো কাজ করতে গেলে কি হবে, আমাদের প্রথম থেকে কাজ করে করে নামতে হবে। যদি শেষের থেকে উঠি তাহলে কি আমাদের কাজ করা ভুল হতে পারে। তাহলে এটাকে যদি আমরা এই যে ডায়মন্ড যে চিহ্নটা আছে এটাকে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন ও এখন এই যে প্রিভিয়াস ডেট একেবারে থেকে আমাকে দেখাচ্ছে। আমাকে এখানে ট্রানজিশন আছে মে মাস থেকে, ও মে মাস থেকে দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমার এখানে 3টা দেখাচ্ছে, আমি তো ব্যাংক তো আপলোড করলাম 4টেই। দেখেন এখানে ডান সাইডে একটা অ্যারো আছে, এই অ্যারোটাতে দিলে আবার লাস্টে এটা দেখা যাচ্ছে। আমি যদি এই স্ক্রিনটা একটু ছোট করে দেই তাহলে 4টে ব্যাংকই টাইলস একসাথে দেখা যাবে। দেখেন 4টায় চলে আসছে একসাথে, কিন্তু ছোট হলে কি হয়, দেখতে অসুবিধা হয়। এই জন্য আমরা একটু বড় করে করি যাতে কাজের সুবিধা হয়, কারণ আমি তো যেতেই পারছি আর একটা থেকে আর একটায়। ওকে, এখন দেখেন আমরা প্রত্যেকটা ব্যাংকে যাই, গিয়ে ডেটটাকে ঠিক করে দেই। আছে ডেটটা, সবই আপনার উপর থেকেই আছে। ওকে, তাহলে আমরা সেভিংস থেকেই করি। সেভিংস থেকে এই দেখেন আর্টিস্টি অ্যান্ড স্পেস ইন্টেরিয়র, এফটি মানে হচ্ছে ফান্ড ট্রান্সফার। ও তার ইন্টেলিজেন্সি দিয়ে সে ধরে ফেলেছে এটা হচ্ছে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। সে কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে? 1526 লাস্টে যে 4টা নাম্বার আমরা ব্যাংকে দিয়েছিলাম। তাহলে এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট নাম্বারটা কত, আমরা যদি এখানে ধরি, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেখা যায়, এখানেও আছে। এটা অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে আপনার এই যে 7887, আর ট্রান্সফার হয়েছে কোনটাতে? 1526-এ। 1526 কোনটা দেখি, এটা কি 1526 না, এটা আছে 76। তাহলে 1526 হচ্ছে এই যে এটা, এই যে এই ব্যাংকে এসেছে, লয়েডসে এসেছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন বারে বারে একবার এটা উঠে যাই তাহলে কি প্রবলেম না? তাহলে আমরা কি করব, এখান থেকে একটা ডুপ্লিকেট আর একটা ট্যাব খুলে নিব।
ডুপ্লিকেটটা খুলতে একটু দেরি হচ্ছে, নেটের স্পিড হয়তো কম আছে। ওকে, আমরা এখান থেকে ডুপ্লিকেট খুলে নিলাম, স্ক্রিন বড় করে নিলাম হ্যামবার্গার দিয়ে। তাহলে আমরা এই ট্যাবে রাখলাম হচ্ছে লয়েডস, আর এই ট্যাবে রাখলাম হচ্ছে আপনার বার্কলেস। এখন বার্কলেস ব্যাংক থেকে বলছে, নেট একটু স্লো আছে আজকে, এই জন্য ঝামেলা হচ্ছে। বার্কলেস ব্যাংক থেকে বলছে 12/5 তোমার এইটা অ্যামাউন্টটা রিসিভ হয়েছে। কোত্থেকে? 1526 এই ব্যাংক থেকে। তাহলে আমরা এই অ্যামাউন্টটাকে সার্চ করি 20,000। ঠিক আছে, এই ব্যাংকে গিয়ে আমরা সার্চ করি, যেহেতু এটাতে ট্রানজেকশন বেশি আছে। এটাতে কতগুলো ট্রানজেকশন আছে? এটাতে 125। যে আমরা স্ক্রল করে না খুঁজে আমরা এখানে যদি 20,000 লিখে সার্চ করি, আপনি এখানে নাম, অ্যামাউন্ট সব কিছু দিয়ে সার্চ করতে পারবেন। 20,000 আমি যদি ইন্টার দিই, 2,000 দিয়েছি, সরি, 20,000 দিই, তাহলে 20,000 অ্যামাউন্টগুলো সে আমাকে দেখাচ্ছে যে 20,000 কোনটায় আছে। ঠিক আছে, কিন্তু এখানে তো 20,000 নাই, আছে দেখেন তো। তাহলে 20,000 কোথায় গেল? আমরা ভুল দেখলাম, এখানে ছিল এটা 30,000, সরি, এটা হবে 30,000। ওকে, 30,000 অ্যামাউন্ট দিয়ে সার্চ করলাম, 30,000 দেখেন 12/5 এই ব্যাংকের থেকে স্পেন্ড হয়েছে, লয়েডস থেকে স্পেন্ড হয়ে কোথায় গিয়েছে? বার্কলেসে গিয়েছে। তাহলে ও যেটা ওর ইন্টেলিজেন্স দিয়েছে, সে এটা ডিটেক্ট করতে পেরেছে, এটা সঠিক, কিন্তু আমরা তার উপরে যাব না, আমরা দেখে নিব, দেখে নিয়ে কাজ করব। তাহলে আসেন টাকাটা আমরা ট্রান্সফার করি, ফান্ড ট্রান্সফার করি, এটা থেকে ওইটাতে ট্রান্সফার করি। তাহলে আমরা যখন ট্রান্সফার করব সবসময় স্পেন্ড আগে করবো, স্পেন্ড না করলে তো আরেকটা ব্যাংকে রিসিভ হয় না। আপনি টাকা একজনকে দিলে না, সে পাবে, তাহলে সে আপনাকে যদি আগে পাওয়া হলো, তাহলে দিব কার কাছ থেকে সেটা খুঁজতে হবে। তাহলে আমরা আগে দিব, পরে পাবো, তার মানে আগে সবসময় আমরা স্পেন্ড করবো, তারপর হচ্ছে রিসিভ। তো এখানে দেখেন রেকর্ড ট্রান্সফার, ও বলে দিচ্ছে যে এটা যদি করি, এই রেকর্ড ট্রান্সফারে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে ওই এই ব্যাংকে যে আর কোনো কাজ আমাদের করতে হবে না, অটোমেটিক দুইটা ব্যাংকের কাজ একসাথে হয়ে যাবে। তার আগে আমরা এখান থেকে একটু দেখে আসি ব্যাংক রেজিস্টার। ঠিক আছে, আমরা একটা নিউ ট্যাবে যদি যাই, এখান থেকেই যাই, দেখেন এখানে কিন্তু কোনো ট্রানজেকশন নাই। আমরা যখন থেকেই ওইখান থেকে রিভিউ প্যানেল থেকে ক্যাটাগরাইজ করবো, তখন এখানে এক একটা করে ট্রানজেকশন এসে জমা হবে। এখানে কোনো ট্রানজেকশন নাই। ঠিক আছে, যে ব্যাংকেরই আপনি দেখেন, কোনো ব্যাংকেরই কোনো ট্রানজেকশন এখানে নেই, কারণ কোনো ক্যাটাগরিজ আমরা করি নাই। আমরা খালি লিস্টটা, ব্যাংক স্টেটমেন্টটা আমাদের হাতে পেয়েছি, তাই তো। তাহলে এটা ছিল লয়েডসে রাখি। ওকে, আমরা ব্যাকে যাই। ওকে, লয়েডসে আমরা আবার ফিল্টার করে দিই, 30,000, 2, 3, 4, ইন্টার। ফিল্টারটা আপনি ক্যান্সেল করবেন এই যে এখান থেকে এই ক্রস দিয়ে দিলে আপনার ফিল্টারটা ক্যান্সেল হয়ে যাবে। একটু অপেক্ষা করি, নেটওয়ার্ক একটু ভালো না থাকলে লোড নিতে সময় নেয়, হয়তো আজকে একটু নেটওয়ার্ক ডাউন আছে। যাক, এসেছে শেষ পর্যন্ত। তাহলে আমি এখান থেকে রেকর্ড ট্রান্সফার এটাকে ক্লিক করলাম, এটা চলে গেল। এটা কোথায় গেল? এখানে ক্যাটাগরিতে চলে আসছে, দেখেন। এবং সাথে সাথে যদি আমি ব্যাংক রেজিস্টারেও যাই, তাহলে ব্যাংক রেজিস্টারেও আমরা সেই ট্রানজেকশনটাকে পাবো, যে ব্যাংক রেজিস্টারে 30,000 স্পেন্ড হয়েছে মাইনাস 30,000। দেখেন ব্যালেন্স এই যে অটোমেটিকলি চলে আসতেছে। কোনটার থেকে আসছে, কোনটায় গেছে, স্পেন্ডটা কোথায় হয়েছে, দেখেন এখানে লেখা আছে কোথায় গিয়েছে, বার্কলেসে গিয়েছে। আমরা করলাম কোত্থেকে? লয়েডসের থেকে। ঠিক আছে, ওকে। আমরা যদি লয়েডসে যাই, লয়েডসে আছি, সরি, বার্কলেসে যাই, দেখেন বার্কলেসেও এই জিনিসটা অটোমেটিক হয়ে গিয়েছে, শুধু ওই রেকর্ডে দেওয়ার কারণে বার্কলেসও রিসিভ হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে চলেন আমরা আবার ব্যাংক প্যানেলে যাই। আমরা এখানে বার্কলেসে দিই, বার্কলেসটাকে একটু রিফ্রেশ করি।
নেটওয়ার্ক আজকে সত্যিই স্লো, সময় নিচ্ছে। দেখেন আমরা বার্কলেসে যাব, রিফ্রেশ দিয়ে দেখবেন, রিফ্রেশের পরে ট্যাব খোলার পরে যেই ব্যাংকে আপনি ছিলেন সেটাতে আসছে কিনা, আরেকটায় চলে গেছে কিনা। সাধারণত আরেকটা ট্যাব যেটাতে খোলা থাকে সেটাতে চলে যায়। তখন বলবেন কী ব্যাপার, আমারটা এমন হয়ে গেল করম, কাজে মাথা খারাপ করার কিছু নাই, একটু ধীরে সুস্থে দেখবেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। প্লাস সেটিংসটা নষ্ট হয়ে গেল নাকি, শো ব্যাংক ডিটেলস, ওকে। তাহলে এটা হয়ে গিয়েছে, দুইটা ব্যাংকে ইম্প্যাক্ট পড়েছে, এটারও ক্যাটাগরিজে চলে গিয়েছে, ওটারও ক্যাটাগরিজে অ্যামাউন্ট চলে গিয়েছে। ওকে, নেক্সট সে বলছে যে 4000 টাকা আমি স্পেন্ড করেছি কোথায়, ওই 1526-এ আমি 4000 টাকা স্পেন্ড করেছি 21/5-এ। ডেটটা অবশ্যই মিলিয়ে নেবেন, ঠিক আছে। ডেটের মিল না থাকলে সে কাজ করা যাবে না। আপনি ট্রান্সফার করলে অনেক সময় ডে এন্ডে ট্রান্সফার করলে হয়তো দিন বন্ধ বা একদিন বন্ধ থাকলে থার্ড ডেতে তো যায়, কিন্তু 10 দিনের যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন, না বুঝে করবেন না, কারণ ওটা ওই ব্যাংকের নাও হতে পারে। সেম অ্যামাউন্টেরগুলো, বিশেষ করে যেগুলো রাউন্ড ফিগার থাকে, এগুলো বেশি প্রবলেম করে, কারণ 4000 আরও ট্রানজেকশন থাকতে পারে, 2000 আরও ট্রানজেকশন অন্য ব্যাংকেরও থাকতে পারে, 5000 থাকতে পারে। দেখেন এখানেই আছে 5000-এর আছে, 2000-এর, 1000-এর আছে, কয়েকটা ট্রানজেকশন আছে। কাজে আপনি মিল পেলেই যে দিয়ে দেবেন সেটা না, ডেটটা বিশেষ করে মিলাতে হবে। এখানে ডেসক্রিপশনটা দেখবেন, ডেসক্রিপশনে যেটা থাকবে সেটা সঠিক, সেটার সাথে মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা। তাহলে আমরা যাবো এবারে 4000 টাকায়। আমরা 4000 টাকা এখানে সার্চ দিই, 1 2 3 এন্টার। এখানে বলছে 21/5-এ, দেখেন 21/5-এ 4000 এখানে রিসিভ হয়েছে, যে আমাদের এই কলামটা হচ্ছে রিসিভের, এটা হচ্ছে স্পেন্ডের, প্রথম স্পেন্ড তারপরে রিসিভ। আচ্ছা, তাহলে 21/5-এ আমার এখানে রিসিভ হয়েছে 4000, আর এখানে কি হয়েছে 21/5-এ স্পেন্ড হয়েছে। তাহলে ট্রানজেকশন কি, ট্রান্সফার সঠিক আছে। আমরা আগের বার দেখেছিলাম যে রেকর্ড ট্রান্সফার এখান থেকে ক্লিক করলে একবারেই দুই জায়গায় হয়ে যায়। যদি এখন রেকর্ড ট্রান্সফার এটা আসছে, কিন্তু অনেক সময় কিন্তু রেকর্ড ট্রান্সফার লেখাটা আসে না। যদি না আসে, আমি যদি বুঝতে পারি যে হ্যাঁ এই টাকাটা ওই অ্যাকাউন্টে গিয়েছে, তখন আমরা কি করব, তখন আমরা এটাকে এখান থেকে ক্লিক করে ওপেন করে এই যে রেকর্ড অ্যাজ এ ট্রান্সফার কোন ব্যাংকে গিয়েছে, লয়েড ব্যাংকে, ঠিক আছে। আমরা এখান থেকে এটা ক্লিক করি যে রেকর্ড অ্যাজ এ ট্রান্সফার, ম্যাচ না, এটা করিও না, রেকর্ড অ্যাজ এ ক্রেডিট কার্ড পেমেন্টও না, ট্রান্সফার হয়েছে আর এক ব্যাংকে, সেটা কোন হচ্ছে লয়েডসে গিয়েছে। এই যে লয়েডসের নাম্বার ছিল 1526। ওকে, আপনি এখান থেকে অন্য ব্যাংকের যেটা আসছে সেটা সিলেক্ট করেও দিতে পারছেন। আচ্ছা, আমরা দেওয়ার পরে এখান থেকে যদি যে অ্যাড করে দিই, তাহলে এখান থেকে কিন্তু এটা অ্যাড হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু ট্রানজেকশনটা রয়ে গিয়েছে। দেখেন, যেহেতু আমরা রেকর্ড করে নিই, রেকর্ড ট্রান্সফার দেই নাই, আমরা অ্যাড দিয়েছি, এই কারণে আগের বার রেকর্ড দিয়েছিলাম দুই ব্যাংকের থেকে একসাথে এক ক্লিকে হয়ে গিয়েছিল। এখন যেন যখন অ্যাড করছি তখন আমাদের ওইখান থেকে গিয়ে আবার সেটাকে ম্যাচ করে দিতে হবে। খুলুক, আমরা ছিলাম হচ্ছে লয়েডসে 4000 অ্যামাউন্ট, 1 2 3 4, ওকে। ডেটটা ছিল 21/5, দেখেন 30/3/21/5। ও যেহেতু ম্যাচ করে নিয়েছিল এই কারণে এখানে এটা নাই, এটাও নিয়ে গেছে অলরেডি। দেখি আমরা ক্যাটাগরাইজে আছে কিনা, আমরা কোনটায় আছি, লয়েডসে তো আছে। আচ্ছা, আমরা লয়েডস থেকে নিয়ে দিই নাই। ও অলরেডি নিয়ে নিয়েছে, যেহেতু সে ব্যাংক আগে থেকেই ম্যাচ করতে পারছে, এই জন্য। যদি না হয় এরকম, তাহলে এখানে আপনি দেখবেন এখানে ম্যাচ লেখা আসবে ওই ডেটের পাশে, যেখানে অ্যাড লেখা বা রেকর্ড ট্রান্সফার, তখন এটাকে ম্যাচ দেখিয়ে দিলেই ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরেরগুলো আর রেকর্ড ট্রান্সফার দিয়ে করে ফেলি, আমাদের আর ওইটা দেখান লাগবে না, ওটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে আছে কত, 2026/5-এ, আমরা 2000 দিয়ে সার্চ করি, 1 2 3
26/5 26/5 এই যে এটা, ঠিক আছে। আগে সবসময় কি এটা হচ্ছে রিসিভ আর এই পাশেরটা হচ্ছে পেমেন্ট, তাহলে সবসময় আমরা স্পেন্ড বা পেমেন্টটাকে আগে করব। রেকর্ডার যে ট্রান্সফার দিলাম, ও বলছে অলওয়েজ তুমি কি এটা করবা কিনা, এটাকে এটা রুল করতে চাইলো কিনা, যে না আমরা এটা রুল করতে চাই না, আমরা এরকম আসলে সবসময় কি করব, ক্যান্সেল করে দিব, আমরা কোনো রুল করতে চাই না, কারণ এটা আমরা একটু আগেও বললাম আপনাদের যে এটা অন্য ব্যাংকে হতে পারে, এই কারণে। তাহলে এটাকে একটু রিফ্রেশ দিই, দেখি এটা অ্যামাউন্টটা গেল কিনা, দেখে নেবেন যে 2000 অ্যামাউন্টটা সঠিক অ্যামাউন্টটা সে নিয়েছে কিনা। ছাব্বিশ পাঁচে 2000, 2000-এর অ্যামাউন্টে 26/5 নাই, ঠিক আছে। এটা যেটা আছে সেটা হচ্ছে কি 15/6, তার মানে ওটা অলরেডি হয়ে গিয়েছে। ওকে, তারপরে আছে কত 6000, 6000টাকে সার্চ দিই, 6000কে সার্চ দিই, 6000 আছে 29/5, এখানে কত আছে 29/5, তাহলে স্পেনটা আগে আমরা এটা করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা আছে কত, এখানে একটু দেখে নিই এটা গেল কিনা। ইন্টারনেট স্পিডটা ঠিক থাকলে হয়তো তাড়াতাড়ি হতো, কিন্তু ইন্টারনেটটা আজকে ড্রপ করেছে, দেখেছেন, সার্ভার প্রবলেম। ইন্টারনেট ড্রপ করার কারণে একটু লেট হচ্ছে। অ্যামাউন্ট ছিল হচ্ছে 6000, 6000 2 3, 6000 অ্যামাউন্টটা নাই। পরেরটা কত 510/6, 500 হচ্ছে আপনার 10/6, 10/6 এই যে 500, ঠিক আছে। তাহলে আমরা এটা করে দিতে পারি, যেহেতু আমি জানি সেহেতু আমি করে দিচ্ছি, আপনারা দেখে দেখে এক একটা করে করবেন, তাতে আপনাদের ভালো প্র্যাকটিস হবে। তারপর আছে 5000, আছে 11/6, 5000 কিনা এটা, হ্যাঁ 5000 হচ্ছে 11/6, 11/6 5000, ওকে। তাহলে এটাকে আমরা রেকর্ড ট্রান্সফার করে দিলাম। দেখেন এইটা কিন্তু সে নিতে পারে নাই, এই যে 1000 কিন্তু সে নিতে পারে না, কারণ হচ্ছে 1000 এই একটাও আছে, এই একটাও আছে, এই একটা আছে, তিনটে 1000 আছে, এই জন্য সে কাউন্ট করতে পারছে না, তার এআই কিন্তু এখানে আর কাজ করছে না। এটা আছে 12/6, তো 12/6 গিয়ে আমরা একটু 1000 দিয়ে একটু সার্চ দিই, ঠিক আছে, এন্টার দিলাম। দেখেন 12/6 কিন্তু এখানে আছে, ঠিক আছে, এখানেও 12/6 এই যে আছে, যেটা তখন দেখাতে চেয়েছিলাম এখন এটা দেখানো যাচ্ছে। তাহলে স্পেনটাকে আমরা আগে রেকর্ড ট্রান্সফার দিয়ে দেখিয়ে দিই, লয়ার্স রেকর্ড ট্রান্সফার, লয়ার্স ব্যাংক, ওকে, অ্যাড। এখন আমরা এটাকে একটু রিফ্রেশ দিই, অ্যামাউন্টটা ছিল 1000, লোড হোক, একটু সময় দেই।
1000। দেখেন ওই একটা 1000 আমরা ট্রান্সফার করেছি, কিন্তু সবগুলোতে সেই ম্যাচ দেখাচ্ছে, প্রত্যেকটাতে ম্যাচ দেখাচ্ছে। এই যে ম্যাচ লেখা চলে আসছে, সে দেখাচ্ছে 1 ম্যাচ 1 ম্যাচ 1 ম্যাচ 1 ম্যাচ। কিন্তু আমরা ট্রান্সফার করেছিলাম কোনটা? আমরা ট্রান্সফার করেছিলাম কোনটা? 12/6-টা। দেখেন ক্যাটাগরিতে গেলে আমরা পাবো, আমরা 1000 ট্রান্সফার করেছি, যেটা 1000 এই যে 12/6-এর 12/6-টা আমরা ট্রান্সফার করেছি, অন্য ডেটটা তো আমরা করিনি, তাই যে অন্য ডেটেরটা ম্যাচ করানো যাবে না। তাহলে 12/6 কোনটা সেটা দেখতে হবে। 12/6 12/6 যাই, 12/6 হচ্ছে এইটা। এটা ট্রানজেকশনটাকে আমরা ওপেন করব, ওপেন করে এইটাকে এই যে ট্রান্সফার 12/6-টা, এই যে 12/6 ফাইন ম্যাচ, আমরা এখানে ম্যাচ দেখাই দিব, দেখিয়ে দিলে দেখেন বাকিগুলোর ম্যাচ আর উঠে গেছে, কারণ আর তো ট্রান্সফার নাই, একটাই ট্রান্সফার করেছিলাম, সেই একটার জন্য তিনটাই একসাথে বলেছে যে আমার সাথে ম্যাচ হয়, আমার সাথে ম্যাচ হয়, আমার সাথে ম্যাচ হয়, কিন্তু ব্যাপারটা সেরকম না। ওকে, তারপরে আছে 2000 15/6-এর, এটাকে আমরা রেকর্ড ট্রান্সফার করে দিই। এইবার আরও একটা আছে 1000, এটাকে 17/6, ডেটটা মনে রাখবেন, নাহলে ওখানে গেলে ম্যাচ করাতে পারবেন না, এক ডেটেরটা আর এক ডেটে ম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, 17/6 আমরা এখানে আবার একটু রিফ্রেশ দিই। মজা পাচ্ছেন আপনারা? কাজের মধ্যে যদি মজা খুঁজে না পান, তাহলে সে কাজ করে কোনো লাভ নেই, এবং সেই কাজে আপনি এগোতে পারবেন না সামনে বেশি দূর, কিছুদিন পরেই সেটা বোরিং লাগবে। কাজেই কাজের মধ্যে মজা খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। ওকে, অ্যামাউন্টটা ছিল 1000, ডেটটা ছিল 17/6, 1000, ডেটটা ছিল 17/6, 1000 17/6, এইটা ম্যাচ হবে, তাই না? এই যে 17/6, এই যে এটা ম্যাচ হবে। ওকে, ম্যাচ করে দিলাম। তারপরে আছে এই যে 500 কেন হচ্ছে না? 500 সেম কাহিনী। তাহলে 500টাকে আমরা দেখে আসি আছে কিনা। 500 ওই ডেটা আছে কিনা আমরা একটু দেখে নিই। আমাদের কাজ হচ্ছে, আমরা যেহেতু অ্যাকাউন্ট বুককিপার, আমাদের কাজ হচ্ছে দেখে শুনে বুঝে করা, না বুঝে করা না। 18/6 আছে, তাহলে ঠিক আছে, এটাকে রেকর্ড ট্রান্সফার আমরা করে দিতে পারি। ঠিক আছে, এখান থেকে গিয়ে এটাকে আমরা এখন রিফ্রেশ করে ম্যাচ করিয়ে দিব। আপনি এখান থেকে যদি আবার রেকর্ড ট্রান্সফার করেন, তাহলে দুই পাশ থেকে রেকর্ড ট্রান্সফার করলে কি হবে? একটা ট্রানজেকশন দুই জায়গায় বেশি হয়ে যাবে। এখান থেকেও রেকর্ড করলেন, ওখান থেকেও রেকর্ড করলেন, দুই পাশ থেকে রেকর্ড করলেন, মানে একটা ট্রানজেকশন আপনার বেশি হয়ে গেল। কাজে এই জিনিসটা করা যাবে না, এই ভুল করলে পরে ব্যাংক রিকনসিলিয়েশন বা ব্যালেন্স আপনার মিলবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। যে বলছে রেকর্ড ট্রান্সফার করতে এরকম দেখলে, তাহলে আমি দুই পাশ থেকেই রেকর্ড ট্রান্সফার করে দিলাম তাড়াতাড়ি করার জন্য, কিন্তু এটা করা যাবে না, এটা করলে ভুল হবে। আপনার 500 যখন দেখতেছেন 3টা, সেখানে পরে গিয়ে দেখবেন, আপনি ব্যাংক প্যানেলে গিয়ে দেখবেন রেজিস্টারে 6টা হয়ে গেছে, 3টার ডবল ডবল। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে কত আছে? এটা তো ম্যাচই করে গেছে, রেকর্ড ট্রান্সফার করে দেই। এরপর আছে 1000 আছে আপনার 23/6, 1000 আছে 23/6, 23/6 আছে 1000। ঠিক আছে, তাহলে আমরা এটাকে রেকর্ড ট্রান্সফার করতে পারি। রেকর্ড ট্রান্সফার, আজকে নেটওয়ার্কটা খুবই স্লো, যার কারণে একটু লেট হচ্ছে। তারপরও যে দেখাতে পারছি, এটাই অনেক আমাদের দেশের নেটওয়ার্ক। ঠিক আছে, কোনটাতে আছে? এইচএসবিসি না, আমরা যেতে হবে লয়েডসে, এখানে হবে 1000, 23/6, এটাকে আমরা ম্যাচ দিয়ে দিব। ওকে, আরও একটা 1000 আছে, আমাকে সেটাও একবারে করে দিই,
রিফ্রেশ দিলে ও রেকর্ড পেতে পারে, ম্যাচ পেতে পারে, যেহেতু এখন একটাই 1000 আছে, পাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় পাই, অনেক সময় পায় না, কিন্তু আমরা দেখে শুনে করব, পাক বা না পাক আমরা আমাদের মতো এটা ডেসক্রিপশন পড়ে দেখে বুঝে করব। ঠিক আছে, ডেসক্রিপশনই আমাদেরকে বলে দিতে দিবে আমাদের কি করতে হবে, আমাদের করণীয় কি। ঠিক আছে, দেখেন বার্কলেস। ওকে, তাহলে একটা আছে 500, এই 1000টা কিন্তু এর মধ্যে নাই। দেখেন এখানে যে 1000টা আরেকটা আছে, এই 1000টা কিন্তু এখানে নাই। এটা দেখতে হবে এটা কোন ব্যাংকে গেছে। স্পেস রেফারেন্স টিএ জুন, এটা আমরা পরে দেখে নেব, সেলস রেভিনিউ হিসাবে দেখাচ্ছে। ঠিক আছে, আপাতত আমরা ট্রান্সফার যেটা সেটা করে নিই। ওকে, তাহলে একটা আছে ফান্ড ট্রান্সফার 500, এটা আছে 25/6, 25/6 আমরা 500 দেখে নিই। 25/6 এই যে 500। ঠিক আছে, ও 18/6 বারে বারে দেখাচ্ছে। 18/6 তো আমরা ম্যাচ করি নাই সম্ভবত, এই জন্য রয়ে গেছে। আচ্ছা, 18/500টাকে আমরা ম্যাচ করে দিয়ে আসি। 18/6 ওই পাশ থেকে ট্রান্সফার করেছিলাম, এই পাশে ম্যাচ করিনি, কথা বলতে বলতে চলে গিয়েছি। তাহলে এই যে 25/500 আছে, তাহলে 25/500টা আমাকে ট্রান্সফার করে দিই। রেকর্ড ট্রান্সফার, দেখবেন কোন ব্যাংকে ট্রান্সফার করতেছেন এটা ভালো করে খেয়াল করে। অ্যাড, এখানে গিয়ে রিফ্রেশ, পাঁচশো। এই যে 25/6 এটা ম্যাচ করেছে, ম্যাচ করে দিলাম। লাস্ট আছে এখানে একটা 500, কোডটা 28/6, 28/6 এখানে একটা আছে, কাজেই আমরা এটাকে করে দিই রেকর্ড ট্রান্সফার। রেকর্ড ট্রান্সফার ক্যান্সেল করে দিলাম। এখানে দেখেন আমি রিফ্রেশ না করেও কাজ করব। এখানে গিয়ে যদি আমি এটাকে ম্যাচ দেখাই, ঠিক আছে, যদি ম্যাচ দেখাই, ওই যে আমি কি দেখাই দিতে পারছি এখানে যে 1 ম্যাচ 28/6 ট্রান্সফার হয়েছে 500। হ্যাঁ, আমি এটাকে খুঁজতেছি, ম্যাচ যদি করে দিই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপরে আছে একটা কত 1300 রেকর্ড ট্রান্সফার, 1300 আছে কিনা দেখি। 1300 হ্যাঁ আছে, তাহলে এখান থেকে স্পেন্ড হয়েছে, এখান থেকে আমরা রেকর্ড ট্রান্সফার দিলাম। এই পাশে রিসিভ হয়েছে, এটাকে রিফ্রেশ করি, 1300 চলে গিয়েছে। ঠিক আছে, ফিল্টারটা উঠাই দিই, ফিল্টারের কাজ শেষ। বার্কলেস, বার্কলেসের আমাদের দুটো আছে, কি আছে, মান্থলি ইন্টারেস্ট, যেহেতু এটা সেভিংস অ্যাকাউন্ট ছিল আমাদের, এই যে সেভিংস অ্যাকাউন্ট ছিল, তাহলে আমাদের এখানে কিছু ইন্টারেস্টও পেয়েছি। এই ইন্টারেস্টটা কি আমাদের মূল ইনকাম না, আমাদের আদার্স ইনকাম। তাহলে আমরা এটাকে ক্যাটাগরাইজ করে দিব কোথায়, ইন্টারেস্ট ইনকাম নামে যেটা আছে ক্যাটাগরাইজ, ডিপোজিট, ডিপোজিট এখানে থাকবে। এখানে সাপ্লায়ার বা কাস্টমার নেম আমরা এখানে কি দিব, একটা ব্যাংকের নাম দিব, কোনটা, বার্কলেস ব্যাংক থেকে আমরা পেয়েছি, শুধু এখানে বার্কলেস লিখে দিব আমরা। ঠিক আছে, এই যে
বার্কলেসটা, এই বার্কলেস শুধু বার্কলেসটা আমরা এখানে লিখে দেব। বার্কলেস, ওকে, অ্যাড নিউ। যেহেতু এটা রিসিভ, এই কারণে কাস্টমার হিসাবে আসবে, আপনি এখানে যেইভাবে আসুক কোনো সমস্যা নেই, আপনি সেভ করে দিবেন। ব্যাংক লিখলে আমরা ব্যাংক লিখতেও পারেন, কোনো সমস্যা নেই। এই যে অটোমেটিক কিন্তু সে নিয়ে নিয়েছে। ব্যাংক ইন্টারেস্টেড রিসিভ, আমাদের ব্যাংক ইন্টারেস্ট রিসিভ ছিল না, এই যে ইন্টারেস্ট ইনকাম দেখেছেন। আমরা নাম্বার দেওয়ার বেনিফিটটা হচ্ছে, না হলে আমরা এটাইতে দিয়ে দিতাম, নাম্বার না দিয়ে কোনো সময় এটাতে দিয়ে দিতাম। এই জন্য আমরা নাম্বার দিয়ে রেখেছি, যাতে কি আমরা আমাদের তৈরি করে অ্যাকাউন্টে দিতে পারি। এটাতে দিয়ে দিলাম, ওকে। ভিএটি কি হবে? এক্সাম্পটেড। ব্যাংকের ইন্টারনাল ট্রানজ্যাকশন এগুলো কি সব এক্সাম্পটেড হবে। তাহলে এখানে কি হবে, যেহেতু ইনকাম মানে কি সেলসে আসতেছে, তাই না? তাহলে আমার এক্সাম্পটেড সেলসে দিব। এটা নো দিবেন সবসময়। যে সে বলছে যদি এরকম পাই সবসময় কি জিরো আমি কাউন্ট করবো, আর দরকার নেই, আমরা আমার দেখাই দিব অ্যাড। ঠিক আছে, তাহলে এটাকেও আমরা ওইখানে দিয়ে দিব। ক্যাটাগরাইজ বার্কলেসও নিয়ে নিয়েছে। ভ্যাটটা খেয়াল করে দিবেন, ট্রান্সফারে কোনো ভ্যাটের ঝামেলা নাই, কিন্তু ক্যাটাগরাইজ করতে গেলে আপনার ভ্যাট দিতে হবে। ওকে, এক্সাম্পটেড, ওকে। তাহলে বার্কলেসের সব ট্রানজেকশন আমাদের ক্যাটাগরাইজ করা শেষ। চলেন আমরা এইচএসবিসির পরে করব। আমরা লয়েডস থেকে শুরু করি। লয়েডসে বেশি আছে যেহেতু, অলরেডি লয়েডসেরও কিছু ট্রানজেকশন আমরা কিন্তু করে ফেলেছি। বার্কলেসের সাথে যে ট্রান্সফারগুলো ছিল সেগুলো আমরা অলরেডি করে ফেলেছি, কাজেই কিছু ট্রানজেকশন আমাদের করা হয়ে গেছে। যে স্যালারি একা যেটা আছে আমরা এটাকে স্কিপ করব, আমরা স্যালারিটা আপাতত করব না। আমরা কিছু ছোট ছোট ট্রানজেকশন করি, করে কিছু কমাই। প্রত্যেকটা ব্যাংকেই কিছু চার্জ থাকে, আপনার ট্রান্সফার যে চার্জ থাকতে পারে, চেকের চার্জ থাকতে পারে, ঠিক আছে, ইন্টারেস্ট চার্জ থাকতে পারে। তাহলে দেখি আমাদের চার্জ ভাবে কি আছে, চার্জ নামে আমাদের কিছু আছে কিনা। তাহলে কিছু ট্রানজেকশন আমাদের কমে যাবে। দেখেন চার্জ নামে কতগুলো আছে, যেসব ব্যাংক চার্জ, এই যে অ্যাকাউন্টস ফি, মেইনটেনেন্স চার্জ, সার্ভিস চার্জ, এই যে ব্যাংক লাইন চার্জ, সব কিছু আমরা এগুলো ব্যাংক ফি বা চার্জ হিসাবে কাউন্ট করব। তাহলে আমরা এগুলো একবারে দিয়ে দিতে পারি। দেখেন এইভাবে দিয়ে এখানে আমরা এডিটে যেতে পারি। এডিটে গিয়ে ট্রানজেকশন লিখ দিব কি আমাদের এটা এক্সপেন্স হয়েছে, এক্সপেন্স দিব। সাপ্লায়ার বা কাস্টমার, এটা কোন ব্যাংকের, আমরা এটা করছি লয়েডসের। লয়েডসের না, দেখিনি একটু আমরা কোনটা আসছে, হ্যাঁ লয়েডসের। তাহলে আমরা এটা এক্সপেন্স দিব, এটা লিখবো লয়েডস, অ্যাড নিউ। যেহেতু এক্সপেন্স সেগুলো সাপ্লায়ার হিসাবে সে দেখাবে এখানে, ঠিক আছে। আচ্ছা, অ্যাকাউন্ট কোনটা যাবে আমাদের, ব্যাংক চার্জ অ্যান্ড ফিজ, ব্যাংক চার্জেস অ্যান্ড ফিজ এটাতে দিয়ে দিলাম। ভিএটিটা কি হবে, ইনকামটাও আপনার যেমন এক্সাম্পটেড, এক্সপেন্সটাও এক্সাম্পটেড ব্যাংকের চার্জের ক্ষেত্রে। অ্যাপ্লাই অ্যান্ড অ্যাকসেপ্ট। তাহলে আমাদের ওয়ান শটে অনেকগুলো ক্যাটাগরাইজ করা হয়ে গেল। দেখেন 99টা ছিল আপনার রিভিউ প্যানেলে, না 109টা বা কত ছিল, এখন 105টা আছে। 109টা ছিল সম্ভবত, 99টাতে। ওকে, আবার ইন্টারেস্ট হিসেবে দেখি কিছু আছে কিনা। ইন্টারেস্ট, ইন্টারেস্ট নামে কিছু নাই। আচ্ছা, আমরা যখন পাবো তখন সেভাবে করব, সমস্যা নেই। দেখেন ওপাস এনার্জির আমাদের একটা পেমেন্ট গিয়েছে। ওপাস এনার্জি নামে আমাদের কিন্তু সাপ্লায়ার ছিল। তাহলে সেই সাপ্লায়ারটাকে আমরা দেখি কি করা আছে। আমার একটা ট্যাবে যে দেখি, এখানে আমরা সাপ্লায়ারে যাই, সাপ্লায়ারে গেলাম, এখানে লিখি ওপাস এনার্জি।
ওপাস এনার্জি একটা বিল আছে, আমরা বিলটা খুলতে চাইলেও খুলে দেখা যায়, কোনো সমস্যা নেই। এখানে ডেট আছে 1/1-এর, ঠিক আছে। এখানে ডেট কবের আছে 1/1-এর, 2/1-এর, একদিন পরে। তার মানে এটা ওই বিলেরই পেমেন্ট, এটা বোঝা যাচ্ছে। তাহলে আমরা এটাকে ওই বিলটাকে পেমেন্ট করার ব্যবস্থা করি। এখানে দেখেন যে ওয়াট ডিউ আছে, ওপেন ব্যালেন্স আছে, আমরা এটাকে পেমেন্টের ব্যবস্থা করি। আমরা এটাকে ওপেন করব, ওপেন করে আমরা এখানে কি দিব, ম্যাচ দিব। ম্যাচ দিলে ও খুঁজবে কোনটার সাথে ম্যাচ হয়। ও আমাদের একটা বিল এনে দিল। কোন বিলটা দেখেন তো, একটা বিল দেখাচ্ছে, সেই বিলটা হচ্ছে এই। আমরা যদি সাজেশন ম্যাচ অফ করে দিই, সব ট্রানজেকশন সে দেখাবে, ঠিক আছে। ওর মধ্যে যতগুলো ট্রানজেকশন আছে সবগুলোই মোটামুটি সে দেখানোর চেষ্টা করবে। তখন আমরা এখান থেকেও খুঁজে নিতে পারি। ওপাস লিখে দিলাম, ওপাস লিখলে ওপাস এনার্জি যেটা, সেটা এখানে চলে আসলো। আবার যদি আমরা সাজেশন অন করেও কাজ করতে চাই, যে ওর সাজেশন অনুযায়ী আমরা শর্টে খুঁজবো, সেটাও আমরা করতে পারি। সাজেশন দেখালো, তবে অবশ্যই দেখে নেবেন যে আপনার ইনভয়েস বা বিলের ডেট বা তার ডিউ ডেটের সাথে এর কোনো মিল আছে কিনা। মিল না থাকলে সে কাজ করা যাবে না। দেখেন ব্যাংকের ডেট হচ্ছে আমাদের 2/1, আর আমরা পেমেন্ট বিলটা করেছি 1/1-এ। কাজেই 1 তারিখে এসেছিল বিলটা, আমরা পরের দিনে দিয়ে দিয়েছি। এটা কি মানানসই কথা, দেয়া যায়। তাহলে আমরা কি এটাকে ম্যাচ করতে পারি। আমরা যদি এটাকে ম্যাচ করে দেই তাহলে হবে। এখান থেকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলে এই পেবলটা এই যে পেড হয়ে গেল। এখন এই যে ম্যাচ দিয়ে দিলাম, এটা সিলেক্ট করবেন। আমরা এখানে যাই, এক্সপেন্সে যাই, একটু রিফ্রেশ করি, দেখি বিলটা পেমেন্ট হয়েছে কিনা। দেখেন এই বিলটা পেমেন্ট হয়ে গেছে আপনার। ওপেন ব্যালেন্স 0, ওভারডিউ ব্যালেন্স 0। আগে শুধু একটা বিল ছিল এর মধ্যে, এখন একটা বিল পেমেন্ট আসছে, এই যে মাইনাস হয়েছে, ঠিক আছে। আমরা এটার সময় যখন বিল করেছি তখন কিন্তু ভিএটি একটা করে দিয়েছিলাম, তাই না। ভিএটি সিলেক্ট করে কত ভিএটি সেটা দিয়েছিলাম। কাজে আমরা যখন পেমেন্ট করছি তখন আর ভিএটির কোনো ফাংশন এখানে নেই। আমরা যদি এই বিলটা খুলি তাহলে দেখতে পাবো, দেখেন এই বিলটা এই যে বলছে লেখা, যে বিলটা পেইড হয়ে গিয়েছে। ওয়ান পেমেন্ট মেড, একটা পেমেন্ট একে করা হয়েছে। কয় তারিখে করা হয়েছে, 2/1/2022 তারিখে। আমরা যদি এই বিলটা দেখতে চাই, আমরা যদি এখানে ক্লিক করি, যে দেখাচ্ছে 2 তারিখে এত টাকা বিল পেইড হয়েছে, এখানে ক্লিক করলে আমাকে সেই পেমেন্ট গেটওয়ে যেখানে আমরা পেমেন্ট করলাম সেই পেমেন্টে আমাদের নিয়ে যাচ্ছে। এই যে দেখেন আমরা যেখানে ম্যাচ করে দিয়েছিলাম না, সেই জায়গায় আমাকে নিয়ে গেছে। এই যে বিলটা পেমেন্ট হয়েছে, কোনটার সাথে পেমেন্ট হয়েছে এখানে আবার সেই বিলটা দেখাচ্ছে, এই যে এই বিলটার সাথে পেমেন্ট হয়েছে। আমরা যদি ভুল করে এখানে আনম্যাচ করতে পারি, এই বিলটা এখান থেকে ডিলিটও করে দিতে পারি। এটা ডিলিট করে দিলে ওইটা আবার কি হবে, রিভিউ প্যানেলে চলে যাবে। যদি ভুল করে আমরা ম্যাচ করে থাকি, এখান থেকে ডিলিট করে দিলে এই পেমেন্ট ডিলিট হয়ে যাবে, বিলটা আনপেইড অবস্থায় থাকবে, এবং যেটা আমরা ক্যাটাগরাইজ করেছিলাম সেটা আবার ক্যাটাগরি প্যানেল থেকে ফর রিভিউ প্যানেলে চলে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরেরটা করি। ডেবিট বেটস ইনভয়েস নাম্বার 2024 10,080 রিসিভ হয়েছে। চলুন দেখি, ম্যাচ করার চেষ্টা করি আছে কিনা। ডেবিট বেটস 1/1 তারিখের বিলটা রিসিভ হয়েছে কবে, 4/1-এ। কোনো সমস্যা নেই, হতেই পারে। অ্যামাউন্ট 10,080, অ্যামাউন্ট 10,080 সব মিলে গেছে। আমরা এটাকে টিক দিয়ে দিলে পেমেন্ট হয়ে যাবে, তাই তো। এই যে এটা, ঠিক আছে। এই যে ম্যাচ লিখে দিলাম, এই বিলটাও পেমেন্ট হয়ে গেল। আপনারা বিল প্রথম এরকম ম্যাচ করে এক্সপেন্সে গিয়ে সাপ্লায়ার খুঁজে সেটার মধ্যে দেখতে পারবেন যে সেটা ঠিক মতো হয়েছে কিনা। আপনাদের যেভাবে এখানে দেখিয়েছি ওইভাবে দেখবেন। কয়েকটা দেখলে আস্তে আস্তে জিনিসটা আপনার আয়ত্তে চলে আসবে, ঠিক আছে। ওকে, তারপর আছে পপুলার ট্রান্সপোর্টের থেকে 4,800 টাকা রিসিভ হয়েছে। পপুলার ট্রান্সপোর্ট, এখানে দেখেন ইনভয়েস নাম্বারও দিয়ে দিয়েছে 2023। চলেন আমরা ম্যাচ করায় দিতে পারি কিনা দেখি, আছে কিনা। দেখেন এটা হচ্ছে গত বছরের বিল,
25/12 বিল নাম্বার কত 2023 ব্যাংকে কত নম্বর বিল বলা আছে ইনভয়েস নাম্বার 2023 তাহলে সব কিছুই আমাদের মিলে গেছে আমরা এটাকেও পেমেন্ট দেখাই দিতে পারি ঠিক আছে 10 কত অ্যামাউন্ট 48 যেটা ঠিক আছে ম্যাচ আজকে আর কয়েকটা ট্রানজ্যাকশন করব তারপর আজকের মতো শেষ করব আমরা নেক্সট ডেতে আর বাকি ট্রানজ্যাকশনগুলো করার চেষ্টা করব একদিনে বেশি দেখলে আপনাদেরও মাথায় সমস্যা হবে কাজে অল্প অল্প করে দেখেন অল্প অল্প করে করবেন স্টপড চেক ফি চেক স্টপ করার জন্য একটা চার্জ কাটে তাই না ব্যাংকের থেকে সেই চার্জটা এটা কোথায় যাবে আমাদের ব্যাংক চার্জ বা ব্যাংক ফিসে এখানে চলে যাবে দেখেন অলরেডি ও সিলেক্ট করে নিয়েছে এটা কোন ব্যাংকের লয়েডসের এই যে লয়েডস ভিএটিটা হবে এক্সাম্পটেড এটা নাও দিবেন এখানে গিয়ে অ্যাড দিয়ে দিবেন আচ্ছা আমরা ফি দিয়ে সার্চ করে দেখি কিছু আছে কিনা আর ঠিক আছে চার্জ দিয়ে সার্চ করেছিলাম কিছু পেয়েছিলাম এবার ফি দিয়ে সার্চ করে দেখি কিছু পাই কিনা ফি ট্রানজ্যাকশন ফি না এটা ফি না এটা ট্রানজ্যাকশন ফি ঠিক আছে এটা অন্য জিনিস এখানে ইনভয়েস নাম্বার আছে 2043 এর রিসিভ এখানে তো কোনো ফি টির ভিতরে লেখা ছিল যার কারণে সে এটাও দেখাচ্ছে এই যে ফি লেখা ছিল এই জন্য এটা সে দেখাচ্ছে কিন্তু এটা ফি না ফি হচ্ছে শুধু এই যে এটা তাহলে এটাকে আমরা ব্যাংক চার্জে দিয়ে দিতে পারি লেটস ডিরেক্ট লোন দেখাচ্ছে কিন্তু এটা ডিরেক্ট লোন হবে না আমাদের যাবে কি ব্যাংক চার্জ এন্ড ফিস ব্যাংক চার্জ এন্ড ফিস ভিএটিটা হবে এক্সাম্পটেড ওকে অ্যাড এখন অনেক ট্রানজ্যাকশনই করে ফেলেছি এখানে 99টা এখানে আছে 100 আমরা ধীরে ধীরে করব নেক্সট ক্লাসে আরও কিছু করার চেষ্টা করব এবং পরের ক্লাসে শেষ করব মানে দুইটা সেশনে আমরা শেষ করব এই ব্যাংক ট্রানজ্যাকশনগুলো শেষ করার চেষ্টা করব তারপর আরও অনেক কাজ আছে সেগুলো আমরা আস্তে আস্তে করব পুরো এই প্রজেক্ট আমরা শিখব যে একটা প্রজেক্ট করতে গেলে বা কাজ করতে গেলে কী ধরনের কী আছে সেগুলো আমরা করার চেষ্টা করব আপনারা দেখবেন এবং সব থেকে বড় জিনিস ব্যাপার যেটা প্র্যাকটিস করতে হবে খুব বেশি করে প্র্যাকটিস করবেন ক্যাটাগরাইজ করবেন আবার ক্যান্সেল করবেন কোথায় কোথায় ইম্প্যাক্ট পড়লো সেগুলো দেখবেন আবার ক্যাটাগরাইজ করবেন এভাবে একটা জিনিস 2-3 বার করে করবেন যে ক্যাটাগরাইজ হয়ে গেছে দেখার দরকার নেই না যে ক্যাটাগরাইজ হয়ে গেছে সঠিক করেছে কিন্তু যেটা ভুল হতো তাহলে কীভাবে কারেকশন করবো সেই জিনিসগুলো দেখবেন এভাবে নিজেরা প্র্যাকটিস করবেন নিজেকে আপডেট করবেন ঠিক আছে তো দেখা হবে আবার নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থাকবেন